বিশৃঙ্খলা করলে পরিণতি ভালো হবে না, আওয়ামী লীগের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। লুটের অস্ত্র 19 আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ। কর্মচঞ্চল সুপ্রিম কোর্ট, 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও আইনজীবী সমিতির সংবর্ধনা। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির আহ্বান বিএনপির। সংখ্যালঘু নির্যাতন ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা, বললেন মির্জা ফখরুল। কয়েকদিনের মধ্যে পরিস্থিতি আবারও ঘোলাটের শঙ্কা, বিশিষ্ট নাগরিকদের ক্লিনিক্যালি ডেথ হয়ে গেছে কয়েকটি ব্যাংক, বলছে সিপিডি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন তার অধীনে থাকা 25 মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবরা। সোমবার বেলা 11টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে। সোমবার সকাল 10:30টার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যমুনায় প্রবেশ করেন। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে 11:15টার দিকে বের হয়ে যান। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে থাকা মন্ত্রণালয়গুলোর সচিবরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। মন্ত্রণালয়ের কর্ম পরিকল্পনা নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন সচিবরা। প্রধান উপদেষ্টার বৈঠকে তার অধীনে সব মন্ত্রণালয়কে বিভিন্ন দিক নির্দেশনা দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ দল পুনর্গঠন করতে পারে, এতে কোনো সমস্যা নেই, তবে বিশৃঙ্খলা করলে পরিণতি ভালো হবে না। কোটা আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তের আশ্বাস দিয়ে লুট হওয়া অস্ত্র 19 আগস্টের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট করেছেন SM ফয়েজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে সোমবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, দল হিসেবে আওয়ামী লীগ পুনর্গঠন করতে পারে, কিন্তু বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের পাবলিক এখনও আপনাদেরকে গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে, ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এই 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 কী বলে এই স্বপ্নটা যদি আপনারা দেখেন, তাহলে কি করবেন আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। শাখাওয়াত হোসেন বলেন, আগামী 7 দিনের মধ্যে অবৈধ ও লুট হওয়া অস্ত্র জমা না দিলে উদ্ধার অভিযান শুরু হবে। যাদের হাতে এই আনঅথরাইজ ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে এত কোথা থেকে পেয়েছেন। দিস ইজ নোন অ্যাজ প্রোহিবিটেড বোর, নিষিদ্ধ বোর 7.62। আমার পিছনে যারা আছেন সেনাবাহিনী অফিসার, ওনারাও সেনাবাহিনী অফিসার, জিজ্ঞেস করেন এটা প্রোহিবিটেড বোর কিনা। দিস ইজ নোন অ্যাজ প্রোহিবিটেড বোর। তো সেটা কীভাবে গেল? এখানে আনসারদের যা দেখলাম, যা আমি ছবি দেখলাম, তাতে বেশিরভাগই হচ্ছে ইয়াং ছেলে, সিভিল ড্রেস পরা। হু আর দিস পিপল? আমরা শিওর চেষ্টা করবো এদেরকে খুঁজে বের করা। প্রশ্ন রাখেন, সিভিল ড্রেসে কারা আনসার এলাকায় গিয়ে তাদের ফায়ার করলো? এটাকে খুবই মারাত্মক ও উদ্বেগজনক উল্লেখ করে তিনি সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। SM ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। 7 দিন পর প্রাণ ফিরেছে রাজধানীর থানাগুলোতে। চলছে সাধারণ ডায়েরি সহ দাপ্তরিক কাজ। তবে নিরাপত্তাহীনতায় এখনও বাইরে বের হওয়ার সাহস পাচ্ছেন না পুলিশ। এদিকে ছন্দপতনের পর ঢাকার রাস্তায় কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। এর মধ্যে কারণ বাজার, ফার্মগেট, বাংলা মোটর, মিরপুর, গুলশান ও উত্তরায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে ট্রাফিক পুলিশের সদস্যরা। রিপোর্ট করেছেন SM ফয়েজ। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের 1 সপ্তাহ পর রাজধানীর রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের পাশাপাশি এখনও শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে। সাধারণ জনগণ, ছাত্রছাত্রী সবাই আমাদের সাহায্য করছে। কোনো প্রকার সমস্যা নেই, আমরা নির্বিঘ্নে কাজ করতে পারছি এবং পারবো আশা করি। সবাই পজিটিভলি, সবাই আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে। অনেকে সকালেতে সালাম দিয়ে গেছে, বলছে না খুবই ভালো হয়েছে। এই আর কি, সবকিছু মিলাই ভালো।
অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণের পাশে থাকার কথা জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মানুষের আমাদের প্রতি যে ধারণা, আমরা এই নতুন জেনারেশনের মাধ্যমে আমরা তাদের সাথে এবং জনগণের সাথে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা অবশ্যই আগের চেয়েও বেশি পেশাদারিত্ব নিয়ে, ভালো মনোভাব নিয়ে দেশ পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। ভয় কাটিয়ে থানায় যোগ দিয়েছে থানা পুলিশ, তাদের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী। থানায় এখন অনেক ভালো কাজ করে, আগের মতো কাউরে কিছু দেওয়ান লাগে না, এখন আমরা নিঃস্বার্থে থানায় কাজ করে দিবে পুলিশ বাহিনী। আসলে পুলিশ বাহিনী অনেক ভালো, এখন তাদেরকে ব্যবহার করা হয়েছে। থানায় আসছি, এটা আমরা থানায় একটা জিডি করতে আসি, এই অভিযোগ বলতে আসি। এই যে অভিযোগ আসতেছে, জিডি আসতেছে, আমরা এগুলা জনসেবা দিচ্ছি, হ্যাঁ সবগুলো চলছে। বাইরে টল শুরু হয়েছে, আমরা 10টা জিডি নিচ্ছি, আবার 2টা অভিযোগ আমরা আছে, আর মামলা হয় নাই আপাতত এখনো। কথায় নয়, সেবার মাধ্যমে মানুষের পাশে থাকার কথাও জানান তারা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিগত বছরগুলোতে অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলা হয়েছিল। এখন থেকে সিন্ডিকেট করে কোনো ধরনের অন্যায় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতার সত্যতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করা হবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, গুম খুনের শিকারীদের স্বজনদের ন্যায় বিচারের দিকে তাকিয়ে আছেন। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। প্রথম দিনের মতো এজলাসে আসেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। এর অনেক আগেই আইনজীবীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় আপিল বিভাগ। প্রধান বিচারপতি এজলাসে বসেই কোটা আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এরপর রীতি অনুযায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার। পরে এক আবেগঘন বক্তব্য দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বলেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে তার প্রতি সম্মান রেখে তিনি দায়িত্ব পালন করবেন। পরে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, গুম খুনের শিকারদের পরিবারগুলোর বিচারের জন্য প্রধান বিচারপতির দিকে তাকিয়ে আছে। বিচার বিভাগে অনেক অনাচার হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। সাংবিধানিক শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা হয়তো প্যাসিভ ছিল, সেটা হয়তো বলতে চেয়েছি। দিস ইজ এ ওয়ার্নিং। পাশে থাকা মানে এই যে আপনি ন্যায় বিচার করেন, অবিচার বা দুর্নীতির দিকে আগাবেন না। বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেটের প্রসঙ্গ নিয়ে পরে সংবাদ সম্মেলন করেন বার সভাপতিও। আগের গায়ে মিথ্যা হামলা, গুম খুম সবগুলার বিচার আমরা হবে আশা করছি। পাশাপাশি তথাকথিত ক্রস ফায়ারের নামে যে হত্যা হয়েছে সেগুলো বিচার হওয়া বলে আমরা মনে করি। এদিকে বিএনপিপন্থী আইনজীবীদের পক্ষে সংবাদ সম্মেলনে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন, আইনি প্রক্রিয়াতেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার করা হবে। জনাব খায়রুল হক সাহেব যা করেছেন ক্ষতি, স্বাধীনতা উত্তর বাংলাদেশের কেউ এককভাবে এত ক্ষতি করেননি। তার একক সিদ্ধান্তে তৎকালীন সময়ে আওয়ামী লীগের প্রভাবে প্রভাবিত হয়ে একক সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অ্যাবলিশ করে দিলেন। আমরা তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই, যাতে ভবিষ্যতে কেউ কখনো প্রধান বিচারপতি বা বিচারকের মতো এত একটা সম্মানিত জায়গায় অধিষ্ঠিত হয়ে ব্যক্তির স্বার্থে যেন আমাদের দেশকে অন্ধকারে ঠেলে না দেন। মঙ্গলবার থেকে পুরোদমে শুরু হবে আপিল বিভাগের বিচার কাজ। নবনিযুক্ত প্রধান দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। সমস্যা কাটিয়ে দ্রুত নির্বাচনের জন্য ক্ষেত্র তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতি বিপ্লবের যে আশঙ্কা তৈরি হয়েছে, রাজপথে থেকে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে ভারতীয় গণমাধ্যমে ফেক প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, আরাফাত রহমান কোকো দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন।
তিনি ক্রীড়ার উন্নয়নে যে অবদান রেখেছেন জাতি তা স্মরণ রাখবে। সমস্যা কাটিয়ে দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমি অনুরোধ করব ইন্টারিম গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে। আমি প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দ্বীপ না দেওয়ার কারণেই ক্ষমতা ছাড়তে হয়েছে শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। বকওয়াজ নিজে যখন ব্যর্থ হন সেই তখন তারা অন্যের ঘাড়ে দোষ চাপানোটা তাদের এটা একটা বৈশিষ্ট্য। আমরা স্পষ্ট করে বলতে চাই, এটা ছিল ছাত্র জনগণের নাগরিকের একটা স্বতঃস্ফূর্ত গণজাগরণ। সেই গণজাগরণকে সুসংগত করাই এখন আমাদের একমাত্র কাজ। শেখ হাসিনা বলুন আর অন্যান্যরা বলুন, তারা সবাই এখন এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। জনগণের কাছে আমাদের আবেদন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যম ভুয়া খবর প্রচার করছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। এটা হচ্ছে আপনার ফেক প্রোপাগান্ডা। বাংলাদেশের গণজাগরণকে, এই উত্থানকে নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত তারা কেউ এটাতে বিশ্বাস করবেন না। রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় অনেক ত্যাগ স্বীকার করেছে গণতন্ত্রের জন্য। এবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সে দাবি আদায় হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার বিষয়টি আমলে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, যেসব ঘটনার সত্যতা মিলেছে সেগুলোর ব্যাপারে সরকার কঠোর ব্যবস্থা নেবে। তিনি আশ্বস্ত করেন মন্ত্রণালয় নির্যাতিতদের পাশে থাকবে। জানান, দেশকে অস্থিতিশীল করার জন্য কিছু দুর্বৃত্ত এসব করেছে, তাদের উদ্দেশ্য সফল হয়নি। বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গতিশীল করতে মাদ্রাসার ছাত্ররা উপাসনালয়ে পাহারা দিচ্ছে। এই ব্যাপারে নাগরিকদের সচেতন করার জন্য মসজিদগুলোতে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশের কোথাও সংখ্যালঘুর আক্রান্ত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে ভূমিকা রাখা হবে বলেও জানান তিনি। তবে গুজব থেকে সতর্ক থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। এদিকে এখনই প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়। সবকিছু বিবেচনা করেই প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার চেষ্টা থাকবে। তিনি বলেন, একটি পরিবর্তিত পরিস্থিতি সরকার গঠন হয়েছে, বৈষম্যহীন বাংলাদেশ তৈরিতে কাজ করা হবে বলেও জানান সরকারের এই উপদেষ্টা। যারা এই ন্যাক্কারজনক হামলা উপাসনালয়ে করে তারা মূলত দুর্বৃত্ত। আমরা চেষ্টা করব দুর্বৃত্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা হটলাইন আজকে আমরা ঘোষণা দেব। বাংলাদেশের কোথাও যদি কোনো উপাসনালয় অথবা কারো বাড়িঘর, কারো সম্পত্তি আক্রান্ত হয়, তিনি যদি হটলাইনে যোগাযোগ করেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ নেব। সামগ্রিকভাবে একটা অস্থিরতা তৈরি হয়েছে, আর বাচ্চারা খুব ছোট, ফলে যদি অস্থিরতা কম না কমে সমস্যাগুলো থাকে, তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতেও আগ্রহ বোধ করে না। ডিক্লেয়ার দিলেই তো হয় না ব্যাপারটা। সেই জন্যই এই বিষয়টা ঠিক করে আমরা আপনাকে জানাবো। শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছাড়ার আগে এবং ঢাকা ছাড়ার পর এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। রবিবার রাত 11:55 সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এই দাবি করেন। জয় লিখেছেন, তার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। তিনি তার মা শেখ হাসিনার সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন। জয়ের দাবি, ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত শেখ হাসিনা কোনো বিবৃতি দেননি। এর আগে গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনার। পরে তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এবং সেখানেই এখন অবস্থান করছেন।
আগামী কয়েকদিন দেশের পরিস্থিতি ঘোলাটের শঙ্কা করছেন দেশের বিশিষ্ট জনেরা। ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। রাজনৈতিক বন্দোবস্তের জন্য জাতীয় সনদ জরুরি বলেও মনোযোগ দেন বিশিষ্ট জনেরা। আশঙ্কা হচ্ছে আগামী কয়েকদিনে এই পরিস্থিতি ঘোলাটা করার জন্য অনেক প্রচেষ্টা হবে। তো আমাদের এই তরুণদেরকে কিন্তু সেই ব্যাপারে সজাগ থাকতে হবে। তারা ক্ষমতার অংশীদার না হয়ে তাদের এটাই আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই ভূমিকাটা তাদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। এই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা শুরু করা দরকার, অবিলম্বে শুরু করা দরকার। যারা প্রত্যক্ষভাবে হত্যার কমান্ড দিয়েছেন পাবলিকলি, তাদের বিরুদ্ধে মামলা করা দরকার, তাদের খুঁজে বের করা দরকার এবং তাদেরকে আইনের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা দরকার। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, ব্যাংকিং খাতকে সার্বিক অর্থনীতিতে কাজে না লাগিয়ে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ব্যক্তিদের উন্নয়নে ব্যবহার করা হয়েছে। এই কারণে আর্থিক খাতের ক্ষতির সাথে অনেকগুলো ব্যাংক ক্লিনিক্যালি ডেথ হয়ে গেছেন। গবেষণা প্রতিষ্ঠানটি আরও বলছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নরের নিয়োগও নিয়মের ব্যত্যয় ঘটিয়ে দেওয়া হয়েছিল। এই কারণে তারা স্বাধীনভাবে কাজ না করে ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে কাজ করেছে। ব্যাংকিং খাতের সংস্কারে দ্রুত সমন্বয়ে ব্যাংকিং কমিশনারের কথা বলছে সিপিডি। সোমবার সিপিডি কার্যালয়ে ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছে সিপিডি। এই সময় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, ব্যাংকিং খাতের দুর্দশার জন্য দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে। থার্ড ফোর্থ চলে এসেছে, তো এরা একেবারেই চলার মতো না, তাদেরকে ক্লিনিক্যালি ডেড বলা যায়। এবং বাকি অনেকগুলো ব্যাংক দেখেন, ভালো ব্যাংকগুলো যেমন ধরেন ইসলামী ব্যাংক ছিল তো একসময় ভালো, এটাকে অধিগ্রহণ করার পর আস্তে আস্তে এগুলো দুর্বল হতে হতে এগুলাকে আমরা বলছি মুমূর্ষু অবস্থায়। আজকে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান তার গভর্নরকে লুকিয়ে থাকতে হয় সরকার পরিবর্তন হলে। এটা কেন আমাদের সেই মোরাল সাপোর্টটা নাই? হ্যাঁ, যদি একজন কর্মকর্তা সৎ হন, সে যেই সরকারি আসুক না কেন, সে তার দায়িত্ব যদি যথাযথভাবে পালন করে থাকে তাহলে তো কোনো ধরনের ভয় থাকার কথা না। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিশৃঙ্খলা করলে পরিণতি ভালো হবে না, আওয়ামী লীগকে হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। লুটের অস্ত্র 19 আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ। কর্মচঞ্চল সুপ্রিম কোর্ট 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও আইনজীবী সমিতির সংবর্ধনা। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির আহ্বান বিএনপির। সংখ্যালঘু নির্যাতন ভারতীয় গণমাধ্যমে প্রোপাগান্ডা, বললেন মির্জা ফখরুল। কয়েকদিনের মধ্যে পরিস্থিতি আবারও ঘোলাটে হওয়ার সংখ্যা, বিশিষ্ট নাগরিকদের ক্লিনিক্যালি ডেথ হয়ে গেছে কয়েকটি ব্যাংক, বলছে সিপিডি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।